আসসালামু আলাইকুম। সুধী দর্শক মণ্ডলী, আমরা বরাবরের মতো আজও আমরা লাইভে এসেছি আমাদের হোমিওপ্যাথি স্টাডি গ্রুপের পক্ষ থেকে। আমরা আমাদের অনুষ্ঠান এখনই শুরু করতে যাচ্ছি। তো শুরু করার আগে আপনাদের কাছ থেকে আমরা জানতে চাচ্ছি আমাদের স্লাইডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। হায়োসিয়ামাস উপরে এবং নিচে লেখা আছে একটা ফুটেজটা, সেটা দেখা যাচ্ছে কিনা। যদি ইয়েস আর নো বলে জানিয়ে দেন তাহলে আমরা আমাদের শ্রদ্ধেয় স্যার ডাক্তার কাজী মোহাম্মদ জাহাঙ্গীর স্যারকে আমরা এখনই আমন্ত্রণ করব স্টুডিওতে আসার জন্য। ওকে, আমাদের এটা দেখা যাচ্ছে। আমরা স্যারকে স্টুডিওতে আনছি। আসসালামু আলাইকুম স্যার। দিলারাকে লিংক দেন। দিলারা লিংক পায় নাই। মোতালেব সাহেব। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? জি স্যার। তো স্যার, আজকে আমরা গত সপ্তাহে আমরা যে বিষয়টা আলোচনা করেছিলাম সিজোফ্রেনিয়া, সেই সিজোফ্রেনিয়ার ধারাবাহিকতায় সেখানের একটি গুরুত্বপূর্ণ মেডিসিন হায়োসিয়ামাস, সেই হায়োসিয়ামাসটা আজকের আলোচনার জন্য নির্ধারিত হয়েছে। স্যার, আমরা হায়োসিয়ামাস নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি। তো একটু সমস্যা। আচ্ছা স্যার, হায়োসিয়ামাস সম্পর্কে জানতে গিয়ে স্যার প্রথমে আপনার কাছে আমার প্রশ্ন, স্যার হায়োসিয়ামাস এই মেডিসিনটার উৎস কি এবং এর ইতিহাস, উৎস এবং ইতিহাস সম্পর্কে যদি স্যার সংক্ষেপে বলতেন স্যার। হোমিওপ্যাথি স্টাডি গ্রুপের পক্ষ থেকে আজকের অনুষ্ঠান যারা দেখছেন তাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এবং আশা করছি যে আজকের আলোচনার মাধ্যমে আমরা প্রত্যেকেই কিছু না কিছু লাভবান হব। সেদিক থেকে হায়োসিয়ামাস আলোচনায় প্রথমে যেটা বলতে হয় যে আপনি জানতে চেয়েছেন উৎসের কথা। হায়োসিয়ামাস একটা উদ্ভিজ্জ উৎসের ঔষধ। উদ্ভিদটা হলো সোলানেসি গোত্রের উদ্ভিদ। এর অনেকগুলো নাম আছে, যেমন হেনবেন, বিলসেন ক্রাউড, ব্ল্যাক হেনবেন, হেয়ারি হেনবেন, স্টিনকিং নাইটশেড, স্টিনকিং রজার, হক্স বিন, ক্যাফিলেটা, এরকম অনেকগুলো নাম। তবে সবচেয়ে জনপ্রিয় নাম হলো হেনবেন বা ব্ল্যাক হেনবেন। এই নামটা এসছে একটা গ্রিক শব্দ থেকে, যদিও নামটা ল্যাটিন, কিন্তু এটা একটা গ্রিক শব্দ থেকে এসছে। গ্রিক দুটো শব্দ, একটা হলো পিগ আর একটা হলো কিয়ামস। পিগ হলো শুকর ছানা আর কিয়ামস হলো শিম। এইভাবে এই পিগ বিন বা হায়াসিয়ামাস থেকে হায়াসিয়ামাস শব্দটা এসেছিল। এই হলো মোটামুটি উৎসের কথা। আর যদি প্রুভারের কথা বলি তাহলে প্রুভার হচ্ছেন ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান। তিনি 1805 সালে এই হায়োসিয়ামাসটা প্রুভিং করেন। তাকে সহায়তা করেছিলেন ডাক্তার ফ্লেমিং, ডাক্তার ফ্রান্স, তার সন্তান বা তার বড় ছেলে ফ্রেডরিক হ্যানিম্যান, লাউহেমার, স্টাফ এবং উইজলি ট্রেনাস। ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান আপনারা জানেন যে কোনো ওষুধই একাধিকবার প্রুভিং করেছেন। সেই হিসাবে এই হায়োসিয়ামাস তিনি কয়েকবারই প্রুভিং করেন এবং প্রথমবার তিনি তার যে প্রথম বই ফ্র্যাগমেন্টা দ্য ভিরিবাস, সেই বইটাতে এই হায়োসিয়ামাসের উপস্থাপন করেন এবং তখন 1805 সালে
তখন এটায় লক্ষণ সংখ্যা ছিল 335। এরপরে তিনি ম্যাথমেটিকা পিউরার প্রথম সংস্করণে এটাকে প্রকাশ করেন। সেখানে এর লক্ষণ সংখ্যা ছিল 539। পরবর্তীতে দ্বিতীয় সংস্করণ বের হয় 1827 সালে। সেখানে আইসিএমএস এর লক্ষণ সংখ্যা চলে আসে 582। এই হলো মোটামুটি আইসিএমএস এর প্রুভিং। আর এর প্রয়োগের কথা যদি বলি, তাহলে প্রয়োগ কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়। খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে গ্রিক চিকিৎসক ডায়াস্কোরাইট ব্যথানাশক এবং নিদ্রাকারক ওষুধ হিসেবে প্রথম ব্যবহার করেন এই হেনবেনকে। তখন হায়াসিমাস নাম ছিল না, হায়াসিমাস নামকরণ করেন একটা স্যামুয়েল হ্যানিম্যান। এই হলো মোটামুটি এটার ইতিহাস এবং এর উৎস। আশা করি আপনার প্রশ্নের জবাব আপনি পেয়েছেন। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার এর সাথে আমি কমপ্লিমেন্টারি একটা প্রশ্ন করছি স্যার। এই যে হেলবেন যে শব্দটা বললেন স্যার, হেলবেন এটা কি কোনো তামাক জাতীয় গাছ? না, তামাক জাতীয় গাছ ঠিক না। এটা তো আমি বলেছি যে এটা সোলানেসিক গোত্রের উদ্ভিদ। এটা অনেকগুলো পাতা হয়, তামাকে কিন্তু বড় বড় পাতা হয়, এবং তামাকের পাতা যেমন একটু হালকা কাটার মতো থাকে, এর পাতায়ও হালকা কাটার মতো থাকে, কিন্তু এর পাতাগুলো ছোট এবং উচ্চ পাতা, অনেক অনেক পাতা হয়, ডালপালাও বেশি। এই হিসাবে এটা তামাকের চেয়ে একটু অন্য ধরনের উদ্ভিদ। ধন্যবাদ স্যার। তো স্যার এই হায়োসিয়ামাসটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু ওষুধ এটা অনেক এই হায়োসিয়ামাসের সাধারণত হোমিওপ্যাথিক মেডিসিন সমস্ত দেহেই কাজ করে, দেহ এবং মনে। তো বিশেষ করে কোন কোন শরীরের কোন কোন অংশে ভালো কাজ করে, ক্রিয়াস্থলটা সম্পর্কে যদি একটু বলতেন স্যার। আচ্ছা, এখানে আমি যে প্রয়োগ সম্পর্কে বলছিলাম যে ডায়াস্কোরাইট প্রথম এটাকে ব্যথানাশক হিসেবে ব্যবহার করেন। এরপরে আমরা দেখতে পাই কি যুগশ্রেষ্ঠ যে নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার, তার হ্যামলেট নাটকে হ্যামলেটের পিতাকে হত্যা করার জন্য কিন্তু এই হেনবেন ব্যবহার করা হয়েছিল। আবার একজন বিখ্যাত চিকিৎসক ডাক্তার ক্রিপেন তার স্ত্রীকে হত্যা করতে এই হেনবেন ব্যবহার করেছিলেন। অথচ আমাদের মানব প্রেমিক মহান চিকিৎসক ডাক্তার হ্যানিম্যান হেনবেন দিয়ে তৈরিকৃত হায়োসিয়ামাস ঔষধ ব্যবহার করেন মানুষের কল্যাণে, এবং সেখানে তিনি যেই লক্ষণে এটা ব্যবহার করেন সেটা হলো মানুষের আবেগীয় বিশৃঙ্খলা এবং কাশি, একটা কষ্টকর কাশি যেটা রাতের বেলা হয় এবং রোগীকে ঘুমাতে দেয় না, রোগী বিছানা থেকে উঠে বসতে বাধ্য হয়, এমন কষ্টকর কাশির ক্ষেত্রে ডাক্তার হ্যানিম্যান ব্যবহার করে। এই হলো আমার প্রয়োগ সম্পর্কিত কথা। এখন আপনি জানতে চেয়েছেন যে শরীরে কোন দিকে কাজ করে। শরীরে কোন দিকে যদি কাজ করে তাহলে আমি একটু এর ক্রিয়াস্থলটা একটু বলে দিই। হাইসিয়ামাস কাজ করে প্রথমত ব্রেন বা মস্তিষ্কে, নার্ভ বা স্নায়ুমণ্ডলীতে, মাসলস বা পেশি সমূহে, মুখ, চোখ অর্থাৎ মাউথ, আইস, এবং ব্লাড বা রক্তে। আমি যে কথা বললাম ব্রেন, নার্ভ, মাসলস, ব্লাড, এই সব কিছু কিন্তু আমাদের দেহে ডাইনে বায়ে সামনে পিছনে উপরে নিচে সব দিকেই বহমান এবং সব দিক নিয়ন্ত্রণ করে, সব দিকে কাজ করে। ফলে নির্দিষ্টভাবে হায়োসিয়ামাস দেহের ডান বা বাম এভাবে কোনো দিকে নয়, বরঞ্চ দেহের সব দিকে এটা কাজ করে। এই হলো মোটামুটি হায়োসিয়ামাসের পার্শ্ব বা ক্রিয়াস্থলের কথা। ধন্যবাদ। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার আপনাকে প্রায় আমি একটা প্রশ্ন করে থাকি যে রোগীর দৈহিক গঠন, এই হায়োসিয়ামাসের রোগীর দৈহিক গঠন
বা দেহের কোন দিকে কাজ করে এরকম কোনো নির্দেশনা বা এরকম কোনো লক্ষণ বা যাই বলি না কেন যে বোঝার কোনো উপায় আমরা আছে কিনা, যে রোগী আপনি প্রায়ই বলে থাকেন স্যার যে রোগী যখন আসবে রোগীকে দেখেই একজন হোমিওপ্যাথ ডাক্তার একটা অনুমান করবে যে এই রোগীটা অমুক মেডিসিনের হতে পারে। যতই কাছে আসবে আস্তে আস্তে ধারণা পরিবর্তন হতে পারে বা সেটা আরো স্থির হতে পারে যে সেটাই হবে। তারপরে তার সাথে কথা বলে সমস্ত লক্ষণ নিয়ে রেপার্টরি করার মাধ্যমে নির্ধারণ করা হবে। কিন্তু এই যে যে রোগী আসার সময় আমরা কিছুটা ধারণা করতে পারি, এরকম কোন দৈহিক লক্ষণ বা দৈহিক গঠন হায়োসিয়ামাসের রোগীর আছে কিনা স্যার? হায়াসিয়ামাস ওষুধটা মনোলক্ষণের উপর খুব বেশি কাজ করে এবং যত বই আপনি পড়েন না কেন সেখানে দেখবেন পাতার পর পাতা শুধু হায়াসিয়ামাসের রোগীর মনোলক্ষণের কথাই বলা যায়, অর্থাৎ তার মানসিক লক্ষণের কথা বলা হয়। তার শরীরের গঠনের কথা তেমন বলা হয়নি। তবে কোনো কোনো বইতে যদি খেয়াল করি তো দেখা যায় যে হায়াসিয়ামাসের রোগী সাধারণত হয়, যাকে বলা হয় স্যাঙ্গুইন টেম্পারামেন্ট, অর্থাৎ রক্তপ্রধান ধাতু। স্যাঙ্গুইন টেম্পারামেন্ট বা রক্তপ্রধান ধাতু। এই রোগীরা হয় একটু ইরিটেবল, খিটখিটে মেজাজে, নার্ভাস, স্নায়বিকভাবে দুর্বল, হিস্টেরিক্যাল, হঠাৎ এরা উচ্ছ্বসিত হয়ে ওঠে এবং এদের আক্ষেপ থাকে। শিশুদের মধ্যে যে আক্ষেপটা থাকে সেটা হলো তাদের এই উত্তেজনা থেকে এবং তাদের যে আন্তরিক কৃমি, সেই কৃমি থেকে এদের এই ধরনের কিছু আক্ষেপ দেখা যায়। এছাড়া হাইসিএমএস রোগীর আক্ষেপ মানে সব কিছুতেই আক্ষেপ। তার কাশিটা বলতে আক্ষেপিক কাশি, উঠতে বসতে শয়নে আহারে সব সময় তার একটা আক্ষেপ থাকে। আক্ষেপ মানে কনভালশন, মানে খিচুড়ি, এই ধরনের একটা তার দেহে একটা নাচন। এমনকি যদি শরীরের কোনো অঙ্গ আক্ষেপিত না হয় দেখা যাবে তার চর্মের কোনো একটা অংশ যেন লাফাচ্ছে। এই ধরনের আক্ষেপ তার মধ্যে দেখা যায়। এই হলো রোগীর দৈহিক গঠন এবং তার পাশে ক্রিয়ার কথা যেমন আগে আমি বলেছি যে এর ক্রিয়াস্থল মস্তিষ্ক, স্নায়ু, রক্ত ইত্যাদি সব পেশিসমূহ, এই সব কিছু কিন্তু আমাদের সারা দেহে বিরাজমান। ফলে নির্দিষ্ট কোনো দিক নয়, বরঞ্চ সব দিকেই হাইসিএমএসের কার্যকারিতা রয়েছে। আর যে কথাটা আমি বললাম যে এই রোগীরা হয় রক্তপ্রধান ধাতু, এরা হয় খিটখিটে মেজাজের, এরা হয় স্নায়ুভাবে দুর্বল এবং হঠাৎ উচ্ছ্বসিত। তাহলে রোগী ঠিক আসা থেকে না, রোগী এসে যখন আপনার সাথে কথা বলবে তখন কি আপনার চেম্বারে বসবে এবং কিছুক্ষণ আপনার সাথে কথাবার্তা বলবে, তখনই আপনি বুঝতে পারবেন যে রোগী কোন দিকে যাচ্ছে, এটি হায়াসিয়ামাস না স্ট্রামোনিয়াম না বেরেলিয়াম। এইভাবে আপনারা রোগীকে চিনতে পারবেন বা আমরা রোগীকে চেনার চেষ্টা করি। ধন্যবাদ। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার আপনি এই কথা বলতে গিয়ে একটা জায়গায় বলেছেন যে মনের উপর হায়োসিয়ামাসের প্রভাব বেশি। তো স্যার আপনাকে অনুরোধ করব স্যার আমাদেরকে এই রোগীর মানসিক লক্ষণ গুলা একটু বিস্তারিত বলার জন্য। এবং স্যার মানসিক লক্ষণগুলা বলার সাথে সাথে আমরা যেহেতু গত সপ্তাহে সিজোফ্রেনিয়া নিয়ে আলোচনা করেছি এবং সিজোফ্রেনিয়া একটি মানসিক রোগী, সেই ক্ষেত্রে হায়োসিয়ামাসের মানসিক লক্ষণ এবং সিজোফ্রেনিয়ার রোগীর সাথে একটু সামঞ্জস্য করে আলোচনা করার জন্য স্যার অনুরোধ করছি। স্যার আমি তো আগেই বলেছি যে হায়াসিয়ামাসের রোগী যত বই আপনি পড়বেন দেখবেন পাতার পর পাতা শুধু মানসিক লক্ষণের কথাই বলা হয়েছে, অর্থাৎ এর মানসিক লক্ষণ অনেক বেশি। তবে এই মানসিক লক্ষণের মধ্যে একটা বিশাল বৈচিত্র্য আছে। মানসিক লক্ষণের ওষুধের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই কি হায়াসিয়ামাস যেমন খুব বিখ্যাত একটা ওষুধ, তেমনি আছে স্ট্রামোনিয়াম এবং ইগনেশিয়া। আমরা সেদিকে যাব না, আজকে আমরা হায়াসিয়ামাসে থাকবো। হায়াসিয়ামাসের মনোলক্ষণের মধ্যে দেখা যায় যে এই রোগের মধ্যে আছে জটিলতা, বিভিন্নতা,
বিচিত্রতাই একেবারে হায়াসিয়ামাস আগাগোড়া ভরে। কি বললাম আমি? জটিলতা, বিভিন্নতা এবং বিচিত্রতা, মানে তার যে মানসিক লক্ষণ, এই মানসিক লক্ষণগুলো বেশ জটিল এবং বিভিন্ন ধরনের এবং বৈচিত্র্যপূর্ণ মানসিক। একটি উন্মাদ রোগী যেমন মনোলক্ষণের কোনো শেষ নাই, হায়াসিয়ামাসের মনোলক্ষণ তেমনি অসংখ্য। এর মধ্যে সবচেয়ে আগে যদি আমি আসি তাহলে দেখা যাবে যে এদের মধ্যে কামার্থতা থাকে। তার কামের তাড়নায় সে ছটফট করতে থাকে, অশ্লীলতাপূর্ণ সে গান গায়, অশ্লীল অঙ্গভঙ্গি করে, এমনকি ইঙ্গিত করতে থাকে। তাতেও যখন তার আশ মেটে না, তখন তার জননেন্দ্রিয় খুলে দেখিয়ে দেয়। আর যদি স্ত্রীলোক হয় তাহলে তার স্তন ধরে সে নাড়াচাড়া করতে থাকে এবং সেটাও খুলে সে দেখিয়ে দেয়। এমনকি তার যোনি প্রদেশের যে আবরণ, সে আবরণটাও সে উঠিয়ে দেখিয়ে দেয়। এরকম একটা অবস্থা, এত অশ্লীলভাবে এরা ইঙ্গিত করতে থাকে। আবার দেখা যায় কি, যে ভালোবাসায় যদি সে নিরাশ হয়ে যায়, এই ভালোবাসা নিরাশার কারণে এদের মৃগীরূপ হয়। অনেক সময় দেখা যায় এরা অজ্ঞান অচৈতন্য হয়ে আচ্ছন্ন ভাবে পড়ে আছে, তখন সে কিন্তু কাউকে চিনতে পারে না, কোনো কথা সে উত্তর দেয় না, কখনো ঠিক মতো উত্তর দিয়ে আবার আচ্ছন্ন হয়ে পড়ে, যা তা সে আবল তাবল বকতে থাকে এবং উত্তরও দেয় যা তা। আপনি প্রশ্ন করবেন একরকম, তার উত্তর হবে আরেক। এই রোগীরা শেষ পর্যন্ত এমন অবস্থায় যায় যে তার চিন্তা করার কোনো শক্তি নেই, চিন্তাগুলোকে সে ঠিক মতো পরিচালনাও করতে পারে না। যা সে ভাবে তার কোনো মাথাও থাকে না, মুন্ডুও থাকে না, সে যেন বোকার মতো। যারা কাছে নাই তাদেরকে সে স্পষ্ট দেখতে পায়। সিজোফ্রেনিয়া বলেছিলাম, সিজোফ্রেনিয়া রোগী যা নাই তা দেখে, যা হয় না, যা হচ্ছে না তাই সে শোনে। এই হায়াসিয়াসের মধ্যে এই লক্ষণটা, যে তার কাছে যারা নাই তাদেরকে সে দেখতে পায় এবং তাদের নাম ধরে সে ডাকে এবং তাদের সঙ্গে সে অর্থহীন কথা বলে। কেউ নাই, অথবা ওই লোকদের সঙ্গে মনে হচ্ছে যেন তার সামনে কেউ বসে আছে বা দাঁড়িয়ে আছে, তার সঙ্গে সে কথা বলছে, এমন ভাবে সে কথা বলছে। আবার কখনো সে ভাবে সে ভুল জায়গায় আছে, অথচ সে কিন্তু ভুল জায়গায় নেই, সে ঠিক জায়গার মতোই আছে, কিন্তু তার ভাবনাটা হয়ে গেল। এদের কিন্তু জ্বর ছাড়াও এরা প্রলাপ বকে। আমরা জানি মানুষ জ্বরের সময় প্রলাপ বকে, কিন্তু হায়াসিয়ামাসের রোগী জ্বর ছাড়াও প্রলাপ বকে। জ্বরের ঘোরে প্রলাপ বলা যাদের স্বভাব, কিন্তু হায়াসিয়ামাসের রোগী জ্বর নাও থাকে। সে কাল্পনিক এবং অলিক দোষে নিজেকে দোষী ভেবে প্রলাপ বকতে থাকে। হঠাৎ বলে, হায় হায় আমি এটা কি বললাম, কেন আমি এরকম দোষ করলাম, এই দোষের প্রায়শ্চিত্ত কিভাবে হবে, এরকম তার একটা অনুশোচনাও চলে আসে। এরকমই আর কি। ওই যে বললাম না যে তার মানসিক লক্ষণের মধ্যে বিচিত্রতা আছে, বৈচিত্র্যময় তার মানসিক লক্ষণ, আবার জটিল। এই যে কতগুলো কথা বললাম, এর মধ্যে আপনারা এই জটিলতা এবং বৈচিত্র্যের কিছুটা আভাস পেয়েছেন। আরো অনেক বলা যায়, সে মনে করে তাকে বিষ দিয়ে মারা হবে, এইভাবে অনেক লক্ষণ বলতে পারি আমি, কিন্তু সময়ের অভাবে সেদিকে যাব না। আমি এবার সংক্ষেপে কতগুলো তার মানসিক লক্ষণের রূপরেখ বলব। যেমন আন্দাজ করে নেয় কোনো আঘাত হবে এবং সেজন্য সে অনুযোগ করে, মানে তাকে কেউ আঘাত করবে এটা সে অনুমান করে বা আন্দাজ করে এবং সেটার জন্য সে আবার তার সামনে যাকে পায় তার কাছে সে অভিযোগ করতে থাকে। এটা কিন্তু সিজোফ্রেনিয়া রোগ। তার কতগুলো ভ্রান্তি আছে, সেগুলো কি কি? একটা হলো অন্যায়ভাবে ভোগান্তি হচ্ছে এমন করে, যে তার সে যে ভুগছে এই ভুগটা তার অন্যায়ভাবে কেউ তাকে তার উপর চাপিয়ে দিয়েছে, এটাও কিন্তু সিজোফ্রেনিয়া। আরো ভ্রান্তি আছে তার, যেন তাকে কেউ বিক্রি করে দিবে, এরকম একটা ভ্রান্তি আছে।
আবার তার প্রতিবেশ বা পরিস্থিতি মনে হয় যে তাকে যেন আহত করছে, আরো ভাবে সে, এটাও তার ভ্রান্তি, যে তাকে নিগৃহীত করা হচ্ছে। আরেকটা ভ্রান্তি হলো তার শত্রু দ্বারা প্ররোচিত হচ্ছে, আবার সে ভাবে যে তাকে বোধহয় কেউ পর্যবেক্ষণ করছে। এই যে ভ্রান্তিগুলো, এগুলো সবই সিজোফ্রেনিয়া। আরেকটা ভুল ভ্রান্তি তার আছে, সেটা হলো যে স্থিরভাবে তার স্বামী অবিশ্বস্ত, আবার স্বামী ভাবে তার স্ত্রী অবিশ্বস্ত। স্বামী স্ত্রীকে বিশ্বাস করতে পারে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করতে পারে না। আবার এদের একটা ভয়ও আছে, সেই ভয়টা হলো কি বিশ্বাসঘাতকতা, তার সাথে কেউ বোধহয় বিশ্বাসঘাতকতা করে। এবং এই সমস্ত কারণে এই যে তার ভ্রান্ত ধারণা, ভ্রান্ত বিশ্বাস, এগুলো কারণে সে যে আচরণটা করে, সে আচরণটা হয় একটা বোকাটে ধরনের আচরণ। এটাও তার একটা বিশেষ মানসিক। তারপর দেখা যায় যে পারিবারিক কোনো গোপন কথা আছে বা তাদের ব্যক্তিগত কোনো গোপন কথা আছে, সে একেবারে জনসম্মুখে সে গোপন কথাটা ফাঁস করে। আর প্রথমেই বলেছিলাম যে এরা কামুন মাছ, এরা খুব কামুক হয়, লোলুপ হয়, লম্পট হয়, এবং সেগুলোকে সে নির্লজ্জভাবে প্রকাশ করে। যেমন তাদের গোপন অংশের গোপন আবরণ সে উন্মোচন করে দেয়, কাপড় তুলে দেয়। আমি কিছুদিন আগে ডাক্তার জর্জ ভিতরকাসে একটা এই হায়াসিয়ামসের লেকচার শুনেছিলাম। সে ডাক্তার ভিতরকাস একেবারে অভিনয় করে দেখিয়েছিলেন যে একজন তার পরিধানে কাপড় কিভাবে তুলে দেখাতে থাকে। সেই জায়গায় ডাক্তার জর্জ ভিতরকাস বলেছিলেন যে এই রোগীরা এগুলোকে কিছু মনেই করে না, এবং তাদের মনটা যেন হয়ে যায় একটা কাঠের মন, একটা শক্ত মন, তার মধ্যে কোনো আবেগ থাকে না। সে স্টেট নিয়ে কথা বলেছেন যে ইমোশনলেস। এই ধরনের হলো এদের অবস্থা। আমি বললাম কি কামুক, লোলুপ, লম্পট, এবং তার এই লাম্পট্য সে নির্লজ্জভাবে প্রকাশ করে। আরো আছে এই যে হাসিয়ামেসের যে নারী, এরা কিন্তু অস্বাভাবিকভাবে যৌনাকাঙ্ক্ষায় তাড়িত হয়েছে, একেবারে অস্বাভাবিক। আমাদের নারীরা সাধারণত খুব লাজুক হন, তারা বুক ফোটে তো মুখ ফোটে না, এই ধরনের তাদের অভ্যাস যে তারা কখনো তাদের যত কিছু হোক না কেন প্রকাশ করেন না। কিন্তু হায়াসিয়ামেসের রূপী, হায়াসিয়ামেসের নারী একেবারে নির্লজ্জভাবে সেটা প্রকাশ করে দেয়, এবং অস্বাভাবিক এদের যৌনকাঙ্ক্ষা থাকে এই নারী। হায়াসিয়ামেসের রোগী আগে বলেছে অশ্লীল গান করে, অশ্লীল ভাবে নাচে, বোকার মতো হাস্যকর অঙ্গভঙ্গি করে। আরেকটা বিশেষ লক্ষণ, এরা খুব সন্দেহ করবে। ওই যে আগেও বলেছি যে এরা সন্দেহ করে তাকে কেউ মেরে ফেলবে, তাকে বিক্রি করে দেবে, তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হচ্ছে, তাকে কোনো অস্বাভাবিক জায়গায় রাখা হয়েছে, এরকম তার মধ্যে এই সন্দেহ প্রবণতা। আর একটা কথা, হাসিয়ামাসি রোগীর প্রচন্ড হিংসা, এবং ডাক্তার জর্জ ভিতরকাস বলেছেন প্রথম তার লেকচারের প্রথম কথা ছিল ailment from jealousy। হাসিয়ামাসির রোগীর যত রোগ অসুখ বিসুখ যা হয় তার প্রধান কারণই নাকি জেলাসি বা হিংসা। এছাড়া এই হায়াসিনাসের রোগী অন্যদেরকে উস্কানি দেয়। এরা আবার এই সমস্ত অবস্থার কারণে পালাবার উদ্যোগ নেয়, পালিয়ে যেতে চায়, যে আমাকে কেউ মেরে ফেলবে, আমাকে কেউ বিক্রি করে দেবে, তার চেয়ে বাবা এখান থেকে পালিয়ে যায়। এই পালিয়ে যাওয়ার মতো তার একটা উদ্যোগ নেয়। আবার এদের মধ্যে যুদ্ধংদেহী আচরণ দেখা যায়, এরা যুদ্ধ করতে চায়, লড়াই করতে চায়, বিদ্রোহ করে ওঠে। এই সমস্ত ওই যে বলেছি যে জটিল এবং বৈচিত্র্যময় মানসিক। এরা অনেক সময় একেবারে খুব ঠান্ডা, আবার সে প্রচন্ড উগ্র, প্রচন্ড রাগ তাকে উন্মত্ত করে তোলে, এরকম একটা অবস্থা। এমনকি কাউকে কাউকে তার হত্যা করার আকাঙ্ক্ষা জানে, কারোর প্রতি মিথ্যা অপবাদ দেওয়ার প্রবণতা জানে, তার মধ্যে বর্বরতা দেখা যায়, এবং তার বিয়ের আয়োজনের জন্য প্রলাপ বকতে থাকে। তো মোটামুটি এই হলো আমার হায়াসিয়ামাসের মানসিক লক্ষণ এবং সিজোফ্রেনিয়ার সাথে তার কিছুটা সামঞ্জস্য বা সম্পর্ক। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। আমাদের গত ক্লাসে সিজোফ্রেনিয়ার যে আলোচনায়
আমাদের যান্ত্রিক ত্রুটির জন্য যে ঘাটতি ছিল, আমি আশা করি দর্শক শ্রোতা সেই ঘাটতিটুকু আপনারা আজকে এই হায়োসিয়ামাসের আলোচনায় কিছুটা হলেও পুষিয়ে নিতে সক্ষম হয়েছেন। এবং আমি পার্সোনালি বলবো, আমি নিজে গত আলোচনায় যতটুকু ঘাটতি ছিল সেটা আমার মনে হয় আজকের আলোচনায় সিজোফ্রেনিয়ার রোগীর ক্ষেত্রে আমি সেটুকু কভার করতে পেরেছি। স্যার, আপনার কাছে এখন আরেকটু রিকোয়েস্ট করব, যেটা হইতেছে মানসিক লক্ষণ যদিও হায়োসিয়ামাসে সবচেয়ে বেশি, তারপরেও নির্দেশক কিছু লক্ষণ থাকে প্রত্যেকটা ওষুধেরই। তো স্যার, হায়োসিয়ামাসের নির্দেশক লক্ষণগুলো স্যার বলার জন্য স্যার অনুরোধ করছি স্যার। হাইসিয়ামাসের নির্দেশক লক্ষণের মধ্যেও মানসিক লক্ষণের একটা ছায়া থাকে। তার যে নির্দেশক লক্ষণগুলো, এই নির্দেশক লক্ষণের মধ্যেও তার মানসিক লক্ষণের ছায়া আপনি দেখতে পাবেন। আমি এখন যদি বলি এক এক করে, আমি বেশ কয়েকটা মানসিক নির্দেশক লক্ষণ বলবো। যেমন এরা যে প্রলাপ বকে, সে প্রলাপের সময় সে তন্দ্রাচ্ছন্ন তার প্রলাপ। নগ্নতা, অশ্লীলতা এবং ঈর্ষা বা হিংসা। আরো নির্দেশক লক্ষণ হলো সন্দিগ্ধতা, মানে সন্দেহ প্রবণতা এবং জলাতঙ্ক। হাসিমাসের রোগীর মধ্যে প্রচন্ড ভাবে এদের আক্ষেপটা হলো সংজ্ঞা শূন্য। আক্ষেপ করবে কিন্তু সংজ্ঞাহীন হবে, এরকম অবস্থা। টাইফয়েডের সঙ্গে নিউমোনিয়া হাসিমাসের রোগীর একটা নির্দেশক লক্ষণ। আমি এই ক্ষেত্রে বলে নেই, আমি প্রথমে বলি নাই বা বলার সুযোগ পাই নাই, আমাদের হোমিওপ্যাথির আলোচনায় যে কোনো ওষুধ আলোচনা করতে গেলে সেই ওষুধের মায়াজম বোঝে। এই হায়াসিয়ামাসের মায়াজম কিন্তু খুঁজে পাওয়া যায় না, বা ডাক্তার হ্যানিম্যান উল্লেখ করেন নাই, এবং অন্যান্য চিকিৎসকরাও যারা বই লিখেছেন, ম্যাথমেটিক্যাল লিখেছেন, তারা উল্লেখ করেন। তবে কোনো কোনো বইতে এটা উল্লেখ আছে যে এটা একটা অ্যাকিউট মায়াজম। ডাক্তার রাজন শঙ্করন প্রথম বলেছিলেন অ্যাকিউট মায়াজম, কিন্তু আপনারা জানেন যে ডাক্তার রাজন শঙ্করন কিন্তু ডাক্তার হ্যানিম্যান যে তিনটা মায়াজম, ক্রনিক মায়াজম বলেছেন, সোরা, সিফিলিস, সাইকোসিস, পরবর্তীতে অন্যান্য চিকিৎসকরা আরেকটা মিশ্র মায়াজমের কথা বলেছেন, টিউবারকুলার ডায়াবসিস। কিন্তু ডাক্তার রাজন শঙ্করন যখন এই মায়াজম নিয়ে গবেষণা করেন, তিনি গবেষণা করে মায়াজমকে 10 ভাগে ভাগ করেছেন। তার মধ্যে একটা মায়াজম হলো টাইফয়েড মায়াজম। এই আমার এই নির্দেশক লক্ষণের আলোচনায় টাইফয়েডের সঙ্গে নিউমোনিয়া কথা যখন আসে, তখন মনে পড়ে গেল যে ডাক্তার রাজন শঙ্করন প্রথমে হায়াসিয়ামাসে আলোচনা করতে গিয়ে প্রথম লাইনে তিনি বলেছিলেন যে হায়াসিয়ামাস একটা অ্যাকিউট মায়াজমের ওষুধ। কিন্তু পরবর্তীকালে তিনি যখন ক্রনিক মায়াজমের গবেষণা করেন, তখন তিনি ক্রনিক মায়াজমকে 10 ভাগে ভাগ করেন এবং সেখানে টাইফয়েড বলে একটা মায়াজমের নাম করেন। সেদিক থেকে তিনি এই হায়াসিয়ামাসকে টাইফয়েড মায়াজমে অন্তর্ভুক্ত করেছেন। এই একটা কথা বলে রাখলাম সুযোগ পেয়ে। এবার নির্দেশক লক্ষণ আরো যদি বলি, এই হায়াসিয়ামাসের রোগীর বৃদ্ধি হয় রাতে, ঠান্ডায়, আহারের পরে, শুইলে তার বৃদ্ধি, বিশেষ করে তার কাশিগুলো শুইলে বৃদ্ধি হয়, এবং তার এই কাশি শুইলে এত বৃদ্ধি ঘটে যে রোগী শুয়ে থাকতে পারে না, তাকে উঠে বসতে হয়। তাহলে তার বৃদ্ধি হচ্ছে রাতে বৃদ্ধি, ঠান্ডায় বৃদ্ধি, আহারের পরে বৃদ্ধি এবং শুইলে বৃদ্ধি। এই রোগীর প্রস্রাব করার কোনো ইচ্ছা থাকে না, এটা একটা তার নির্দেশক লক্ষণ। প্রসবকালীন আক্ষেপ বা একলাংশিয়া হায়াসিয়ামাস ভালো হায়াসিয়ামাসের রোগী মারতে চায়, কামড়াতে চায়, এবং ওই যে আগেও বলেছিলাম যে সে পালাতে চায়, সে বিছানা থেকে উঠেই পালাতে চায়। হায়াসিয়ামাসের রোগী মারতে চায়, কামড়াতে চায়, বিছানা থেকে পালাতে চায়। কারণ সে মনে করে সে যদি এখন ঘুমায় তাকে কেউ হত্যা করে ফেলবে, তাকে কেউ বিষ করে ফেলবে, এই জন্য সে বিছানায় থাকতে চায় না, বিছানা থেকে পালাতে চায়। আরো আছে তার নির্দেশক লক্ষণ, যেমন
সে হাতের আঙ্গুল নিয়ে নাড়াচাড়া করতে থাকে, হাতের আঙ্গুলগুলো নিয়ে খেলা করে, আঙ্গুলের দিকে তাকিয়ে তাকিয়ে হাসতে থাকে, এবং এই সময় সে খুব অস্থির। এটা হাইসেমাসের রোগীর একটা বিশেষ নির্দেশক লক্ষণ। হাতের আঙ্গুলগুলো নিয়ে নাড়াচাড়া করে, খেলা করে, আঙ্গুলের দিকে তাকিয়ে তাকিয়ে হাসতে থাকে, এবং এই সময় সে খুব অস্থির। আবার হাইসেমাসের রোগী কিন্তু খুব ধর্মভাব দেখা যায়, খুবই তার ধর্মভাব, আবার আরেকদিকে তার কাম ভাব, এবং এই রোগী গায়ে কাপড় রাখতে চায় না, বেশিরভাগ সময় উলঙ্গ থাকতে চায়। আরো যদি বলি নির্দেশক লক্ষণ, তাহলে আরো বলবো আমি যে এই রোগী ক্ষণে হাসে, ক্ষণে কাঁদে, আপন মনে কথা বলতে থাকে, আর বলে যে সে বিয়ের জন্য তৈরি হচ্ছে, এবং সেই সঙ্গে সে অনবরত গালাগালিও করে। তাহলে দেখেন কি অবস্থা তার, যে ওই যে বৈচিত্র্যময় মানসিক লক্ষণ বলেছে, এখন আমরা তার নির্দেশক লক্ষণের মধ্যে দেখি কতটা বৈচিত্র্য। যে ক্ষণে হাসে, ক্ষণে কাঁদে, আপন মনে কথা বলতে থাকে, আবার সে বলতে থাকে, কি বলে, যে সে বিয়ের জন্য প্রস্তুত হচ্ছে, এবং তারপরেই সে আবার গালাগালি করতে থাকে। আরেকটা নির্দেশক লক্ষণের কথা বলে আমি নির্দেশক লক্ষণ শেষ করবো, সেটা হলো এই রোগীর প্রবল পিপাসা, একটু পর পর অল্প অল্প করে পানি পান করে। প্রবল পিপাসা কিন্তু অল্প অল্প করে পান করে কেন? আর্সেনিকের রোগী বেশি পানি পান করলে হয় কি, বমি হয়ে যায়, কিন্তু আইসিএমএস কিন্তু বমি হয় না, তার জলের প্রতি আতঙ্ক আছে একটা, এই জন্য সে অল্প খেয়ে পানিটাকে সরিয়ে রাখে, পানিটাকে সে দেখতে চায় না বা দেখতে পারে না, দেখতে তার ভয় লাগে। এই যে পানির প্রতি তার একটা আতঙ্ক, যাকে আমরা জলাতঙ্ক বলি, এই জলাতঙ্কের কারণে তার প্রবল পিপাসা, কিন্তু সে অল্প অল্প করে পানি খায়। আইসিএমএসের একটা বিশেষ নির্দেশ। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আপনি প্রত্যাশার চেয়ে আমার মনে হয় এই জায়গাটাতে নির্দেশক লক্ষণে আমাদের আরো বেশি কিছু দিয়েছেন, এই জন্য আপনাকে স্যার স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি। এবং পাশাপাশি হ্রাস বৃদ্ধি সহ বলেছেন। স্যার এখন আপনার কাছ থেকে আমরা জানতে চাবো, শুধু বৃদ্ধি বলেছি স্যার হ্রাস, তাহলে তাহলে স্যার হ্রাসটা যদি আপনাকে বলে দিতেন স্যার, হ্রাস বৃদ্ধিটা। না, তার তো বৃদ্ধি আরো আছে, সেগুলো বলে নেই। বৃদ্ধি, হ্রাস, এবং তার সাথে আমি তার তুলনামূলক কিছু ওষুধের কথা বলে দিব, কীটনাশকও বলে দিব, যদি আপনি কিছু মনে না করেন। এই আশেপাশে বৃদ্ধি হয় সন্ধ্যা, আহার এবং পানের পর। আরো বৃদ্ধি হয় তার বিশ্রামে, মহিলাদের ঋতুকালে কাজে বৃদ্ধি ঘটে, রাতে বৃদ্ধি, ঈর্ষা বা হিংসার কারণে তার বৃদ্ধি, ওই যে এলিমেন্টস অফ ফ্রম জেলাসি, যার ভিতর কাছে প্রথম কথা, তো এর বৃদ্ধি হয় হিংসা বা ঈর্ষার কারণে, ব্যর্থ প্রেমের কারণে তার বৃদ্ধি ঘটে, ভয় থেকে তার বৃদ্ধি, শৈলে বৃদ্ধি তো বলেছি, স্পর্শেও তার বৃদ্ধি, ঠান্ডায় বৃদ্ধির কথা বলেছি, ঘুমালে বৃদ্ধি। এবার বলবো তার উপশমের কথা, যেটা আগে বলা হয়। উপশম অত নাই, আইসিএমএসের বৃদ্ধি যত বেশি, উপশম খুবই কম। যেমন ওই যে শুইলে তার বৃদ্ধি, তাহলে কি হয়, উঠে বসলে তার উপশম, শয়ন থেকে উঠে বসলে তার উপশম, আর সামনের দিকে যদি ঝুঁকে তাহলে তার উপশম। এই দুইটা হলো তার উপশম। আর যদি আমি এই আইসিএমএস এর সম্বন্ধীয় ওষুধের কথা বলি, আমরা এর অনুপূরক ওষুধ পাই না, কিন্তু পরে ব্যবহার করা যায় এমন কিছু ওষুধের কথা জানতে পারি। যেমন পরে ব্যবহার করা যায় বেলেডোনা, ল্যাকেসিস, লাইকোপোডিয়াম, ফসফরাস, পালসেটিলা, রাস্টক্স, স্টামোনিয়াম এবং ভিরেট্রাম অ্যালবাম। এই ওষুধগুলো আইসিএমএসে পরে ব্যবহার করা হয়। আইসিএমএসে যদি কখনো কোনো
অতিরিক্ত লক্ষণ বা এর বৃদ্ধি ঘটে, তাহলে এর ক্রিয়াটাকে নাশ করা যায়। সেই হিসাবে আমরা আইসিএমএস এর ক্রিয়ানাশক হিসাবে যে ওষুধগুলো পাই সেটা হলো অ্যাসিটিক অ্যাসিড। বেলেডোনা যেমন তার পরবর্তী ওষুধ, তেমনি তার ক্রিয়ানাশক। ক্যাম্ফার ক্রিয়ানাশক, চায়না ক্রিয়ানাশক, সাইট্রিক অ্যাসিড এবং স্টামোনিয়ামও আইসিএমএস এর ক্রিয়ানাশক। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আপনাকে এইখানে একটু প্রশ্ন করতে চাচ্ছি, স্যার ক্রিয়ানাশক যদি তুলনীয় ওষুধ এবং আলাদা একটা থাকে, সেই ক্ষেত্রে এই দুইটা ওষুধের মধ্যে একটা হয়তো তুলনীয়, যেমন এইখানে বলছেন আপনি বেলেডোনা তুলনীয় এবং ক্রিয়ানাশক, সেই ক্ষেত্রে এবং স্টেমোনিয়া, সেই ক্ষেত্রে কি বেলেডোনা ব্যবহার করাই উত্তম কিনা স্যার? কোনটা ব্যবহার করা উত্তম? এই ক্রিয়ানাশক ঔষধ আছে স্যার, ক্রিয়ানাশক দুইটা বলছেন আপনি, স্টেমোনিয়াম এবং বেলেডোনা, সেই ক্ষেত্রে হ্যাঁ, পরে ব্যবহার্য এবং প্রতিষেধকের মধ্যে দুইটা কমন ওষুধ, বেলেডোনা এবং স্টেমোনিয়াম। সেই ক্ষেত্রে কি পরে ব্যবহার করা যায়, সেই ক্ষেত্রে বেলেডোনা ক্রিয়ানাশক হিসেবে বেলেডোনা ব্যবহার করা উত্তম কিনা? হ্যাঁ, যদি লক্ষণ থাকে তাহলে আমরা তো পরে ব্যবহার করি, অনুপূরক হিসেবে ব্যবহার করি, ক্রিয়ানাশক হিসেবে ব্যবহার করি, যেভাবেই ব্যবহার করি না কেন লক্ষণ সাদৃশ্য থাকতে হবে। এর জন্যই তো এতগুলো ক্রিয়ানাশক, তাহলে তো শুধু ক্যাম্পারই থাকতো অথবা শুধু নাক্সভবই থাকতো, কিন্তু এতগুলো ওষুধ কেন? কারণ রোগীর ক্রিয়া বৃদ্ধি হয়ে বা হোমিওপ্যাথিক বৃদ্ধি হয়ে বা ঔষধজ বৃদ্ধি হয়ে বেশ কিছু লক্ষণ আসতে পারে। ওই লক্ষণগুলোর সাথে সাদৃশ্য হবে যেই ওষুধটা, সেই ওষুধটা আমরা ব্যবহার করবো। সেটা অ্যাসিটিক অ্যাসিড হতে পারে, সেটা বেলেডোনা হতে পারে, সেটা ক্যাম্ফার হতে পারে, সেটা চায়নাও হতে পারে, সেটা নাইট্রিক অ্যাসিড হতে পারে, সেটা স্টামোনিয়াম হতে পারে। আমরা যখনই ওষুধ ব্যবহার করবো না কেন তখন তার লক্ষণ সাদৃশ্য করে আমরা ব্যবহার করব। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আমরা বিভিন্ন সময় বিভিন্ন ঔষধ প্রয়োগ করতে গিয়ে আমরা আসলে অনেকেই জানি না যে কিছু কিছু ওষুধ আছে যে একবার খাওয়াতে হয় বা দুইবার, তিনবার, বা 3 দিন, 4 দিন অথবা 5 দিন, 7 দিন। এই যে মেয়াদ বা প্রয়োগ পদ্ধতি, এই বিষয়টা সম্পর্কে আমরা অনেকেই জানি না। স্যার এই হায়োসিয়ামাস ওষুধের প্রয়োগ পদ্ধতি এবং কতবার বা কতদিন খাওয়ানো যেতে পারে এই সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন স্যার। ঔষধের শক্তি, মাত্রা এবং কতবার তাকে সেবন করাবো, এইগুলি নিয়ে বিভিন্ন চিকিৎসকের বিভিন্ন মত। আপনি দেখবেন বাজারে অনেক বই পাওয়া যায় হোমিওপ্যাথিক ঔষধের শক্তি ও মাত্রা এবং প্রয়োগ, অথবা হোমিওপ্যাথি ঔষধের শক্তি ও মাত্রা, এবং দেখবেন প্রত্যেক বইতে কিন্তু এক কথা নাই, আলাদা আলাদা কথা। এবং এগুলো সবই হয়েছে বিভিন্ন চিকিৎসকের বিভিন্ন অভিজ্ঞতার উপর। এক। দ্বিতীয় হলো বিভিন্ন চিকিৎসক বিভিন্ন ধরনের শক্তির ওষুধ ব্যবহার করেন, কেউ দশমিক, কেউ শততমী, কেউ 50 এই যে ঔষধগুলোর শক্তির বিভিন্নতা বা শক্তিকরণের বিভিন্নতা বা ঔষধ শক্তিকরণের রীতির বিভিন্নতা, এইগুলোর ফলে এর প্রয়োগেও বিভিন্নতা করে। তারপর ডাক্তারের অভিজ্ঞতা, কিন্তু এই ব্যাপারে ডাক্তার হ্যানিম্যানের পরিষ্কার কিছু নির্দেশনা রয়েছে, যেগুলো আমি অনেকবার বলেছি আপনাদের সামনে বিভিন্ন আলোচনায়, যে ডাক্তার হ্যানিম্যান ঔষধের শক্তির দিক থেকে ঔষধকে 3টা ভাগ করেছেন। রোগীকেও তিনি রোগীর সামর্থ্য বা তার জীবনী শক্তির উপর তাকেও 3টা ভাগ করেছেন। দুর্বল রোগী বা দুর্বল জীবনী শক্তির রোগী, মধ্যম জীবনী শক্তির রোগী এবং প্রবল জীবনী শক্তির রোগী। ঠিক তেমনি আমাদের ঔষধের 3 ধরনের ভাগ রয়েছে: নিম্ন শক্তি, মধ্যম শক্তি, উচ্চ শক্তি। তাহলে রোগীর জীবনী শক্তির অবস্থা এবং ঔষধের শক্তির অবস্থা একটা গেল। আরেকটা হলো যে রোগটা তার কেমন, রোগটা কি অ্যাকিউট না ক্রনিক। আবার বর্তমানে
রোগের তীব্রতা কতটুকু, অথবা রোগীর জীবনী শক্তি কোন পর্যায়ে রয়েছে, এই অনেকগুলো বিষয়ের সমন্বয় করেই ঔষধের শক্তি, মাত্রা এবং প্রয়োগের বার বা প্রয়োগ সংখ্যা নির্ধারণ করা হয়। এটা বিভিন্ন ডাক্তার বিভিন্নভাবে করে থাকেন। তবে সাধারণ যে নিয়মটা হলো যে যদি আমরা অ্যাকিউট রোগ দেখি এবং রোগী যদি সবল থাকে তাহলে তাকে নিম্ন শক্তি বারে বারে বা ঘন ঘন দেয়া যেতে পারে। রোগ যদি ক্রনিক হয় এবং রোগীর জীবনী শক্তি যদি ঔষধ গ্রহণ করার মতো সামর্থ্য থাকে তাহলে তাকে উচ্চ শক্তির ঔষধ কিন্তু দূরবর্তী মাত্রায়, মানে 15 দিন, 1 মাস, 2 মাস সেই ব্যবধানে আমরা প্রয়োগ করতে পারি। তারপরেও কথা হচ্ছে অনেক অভিজ্ঞ ডাক্তার এই উচ্চ শক্তি ঔষধও আবার ঘন ঘন প্রয়োগ করে এবং অনেকে এখানে আবার সফল হতেও দেখা গেছে। আমরা যারা হোমিওপ্যাথির ফিলসফি বা হোমিওপ্যাথিক দর্শন আমরা পড়ি, তারা হয়তো অনেক সময় বিভ্রান্ত হয়ে যায় বা বিচলিত হয়ে যায় যে এই ডাক্তার সাহেব এত নাম করা ডাক্তার, অথচ তিনি উচ্চ শক্তির ঔষধ এত ঘন ঘন ব্যবহার করছেন। ওই ডাক্তারের এরকম কিছু অভিজ্ঞতা হয়তো আছে যে এই ধরনের রোগী, এরকম যে রোগটা খুবই প্রচন্ড এবং খুব দ্রুত রোগীকে আক্রান্ত করে তার জীবনের শেষের দিকে নিয়ে যেতে চাচ্ছে, ওই সময় ঔষধটাকে ঘন ঘনই প্রয়োগ করে, ঘন ঘন প্রয়োগ করে রোগীকে যেভাবেই হোক ওই রোগ শক্তিটাকে দুর্বল করে দিতে হবে। রোগ শক্তিটা যদি দুর্বল হয়ে যায় তাহলেই তো রোগী আরোগ্যের দিকে যাবে। এবং রোগ শক্তি দুর্বল হবে কিভাবে? যদি আমার ঔষধ রোগীর জীবনী শক্তিটাকে দ্রুত সবল করে দিতে পারে। তো রোগ শক্তির আক্রমণের জন্য রোগীর জীবনী শক্তি দুর্বল হয়ে যাচ্ছে বা মরণোন্মুখ হয়ে যাচ্ছে, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, সেখান থেকে তাকে রক্ষা করার জন্য আমার ঔষধ শক্তিটা আমি যদি বারে বারে প্রয়োগ করি, ঘন ঘন প্রয়োগ করে রোগীর জীবনী শক্তিটাকে উজ্জীবিত করে তুলতে পারি, তখন এই জীবনী শক্তি রোগ শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে রোগ শক্তিকে পরাজিত করে রোগ শক্তিকে তার দেহ থেকে বহিষ্কার করে দিতে পারে এবং সেই ক্রমে আরোগ্য পথে যাবে এবং আরোগ্য লাভ করবে। এই হলো ঔষধ প্রয়োগের পদ্ধতি। আশা করি আপনারা পেয়েছেন। ধন্যবাদ। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি যারা ধৈর্য ধরে আমাদের প্রোগ্রামটি শুনছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং স্যার, অনেকে প্রশ্ন করেছেন, আমরা স্যার এই প্রশ্নগুলো স্যার আপনাকে একটু দেখানোর চেষ্টা করব। স্যার দেখি আমাদের দর্শক কি প্রশ্ন করেছে। আমাদের আইরিন সুলতানা, হায়োসিয়ামাস ও প্লাটিনামের স্ত্রীলোকের পার্থক্য জানতে চাই স্যার। প্লাটিনামের স্ত্রী লোকের না রোগের পার্থক্য বলতে চাইছে। হ্যাঁ, বুঝেছি বুঝেছি। স্যার, হায়োসিয়ামাসের লক্ষণগুলো তো শুনলেন। হায়োসিয়ামাসের লক্ষণের মধ্যে কি আছে? যে তার মধ্যে সন্দেহ প্রবণতা, তার মধ্যে কামভাব, তার মধ্যে অশ্লীলতা। আর প্লাটিনামের স্ত্রী, তার মধ্যে অহংকার। প্লাটিনাম পৃথিবীর দ্বিতীয় মূল্যবান ধাতু। প্রথম মূল্যবান ধাতু হলো ডায়মন্ড বা হীরা, আর দ্বিতীয় মূল্যবান ধাতু হচ্ছে এই প্লাটিনাম। এই প্লাটিনাম ধাতু যেমন মূল্যবান, এই প্লাটিনামের স্ত্রী রোগীরাও তাদেরকে তেমনি মূল্যবান মনে করে, তেমনি অহংকারী, তেমনি সে গর্বিত থাকে। তো তার মধ্যে কিন্তু অশ্লীলতা নেই, তার মধ্যে কিন্তু সন্দেহ প্রবণতা নেই, কিন্তু তার মধ্যে তাকে, সে যেহেতু শ্রেষ্ঠ, সে যেহেতু খুব মূল্যবান, সেজন্য তাকে তার মধ্যে একটা তার প্রকাশের একটা আকাঙ্ক্ষা থাকে, কিন্তু সেই প্রকাশটা কিন্তু অশ্লীল। প্লাটিনামের রোগিনী তার আবরণ উন্মোচন করে দেয়, কিন্তু প্লাটিনামের রোগী কত সুন্দরভাবে উপস্থাপন হতে পারেন সেই চেষ্টা করেন, এবং তিনি যে সুন্দরী, শ্রেষ্ঠা এবং অনেক ধনী, এটাই তিনি প্রকাশ করেন। এই হলো প্লাটিনাম আর হায়োসিয়ামাসের পার্থক্য। ধন্যবাদ।
ধন্যবাদ স্যার আপনাকে। আশা করি আমাদের আইরিন সুলতানা আপা আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এরপরে নুরুন নকিব ভাই, উনি স্যার অনেক সুন্দর একটি ক্লাস আপনি করছেন, আপনাকে অনেক ধন্যবাদ। স্যার আপনাকেও আপনাকেও ধন্যবাদ, ধন্যবাদ। কিন্তু আমরা ধন্যবাদের পাশাপাশি আমরা প্রশ্ন চাচ্ছি, যদি প্রশ্ন করেন তাহলে ভালো হয় দর্শক এবং আমাদের সকলের জন্য। আহ, এরপর আমাদের বিদ্যুৎ ভূষণ স্যার, বিবিধর স্যার, জি আহ, জি, ধন্যবাদ স্যারকে খুব সুন্দর ও সাবলীল ভাষায় ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনার জন্য। মডারেটর মহোদয়কেও ধন্যবাদ সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। স্যার আপনার এই স্বীকৃতির জন্য আপনাকেও ধন্যবাদ। স্যার আরো খুশি হব আপনি যদি সুন্দর সুন্দর আরো দু একটা প্রশ্ন করেন, তাহলে আমাদের দর্শক শ্রোতারা আরো বেশি উপকৃত হবে স্যার। বিবিধরের কাছে তো ধন্যবাদ আশা করি না, বিবিধরের কাছে প্রশ্ন আশা করি, সমালোচনা ইনশাআল্লাহ, পর্যালোচনা আলোচনা আশা করি, এবং এখানে আরো কিছু যদি তিনি যোগ করেন সেটা আমরা আশা করি। ধন্যবাদ। এবং আমি আপনার অনুমতি সাপেক্ষেই বলবো, বিবিধর স্যারের জন্য আমাদের এই প্ল্যাটফর্ম সবসময় ওপেন আছে। উনি যদি লাইভ যে অবশ্যই কোনো সময় আসতে চান, সেটা অবশ্যই আমরা অবশ্যই। সাদরে গ্রহণ করে নেব ইনশাল্লাহ। এরপর খাদিজা আপা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। নুরুন স্যার, নুরুন নকিব ভাই আরেকটা প্রশ্ন করেছেন স্যার, কত শক্তি ব্যবহার করতে হবে এবং কি নিয়মে প্রয়োগ করতে হবে দয়া করে বলবেন কি স্যার? যদিও একটু আগেই আলোচনা করলাম। নিম্ন শক্তি হলো 6 থেকে 30 পর্যন্ত, মধ্যম শক্তি হলো 30-এর উপর থেকে 200 পর্যন্ত, এবং উচ্চ শক্তি হলো 201 থেকে নিয়ে একেবারে সিএম পর্যন্ত। আমি শততমিকের কথা বলছি। যারা সহস্রতমিক করেন তারা সেটা, আমি সহস্রতমিক করি না, আমি জানিও না, বুঝিও না সেটা, খুব বোকা ডাক্তারের জন্য। তো অতএব আমি 50 শতমিক বুঝি না, আমি সে ব্যাপারে কিছু বলতে পারবো না। আর দশমিক আমি খুব ব্যবহার করি না, এই জন্য সেটাও বলতে পারবো না। আমি শততমিক করি, শততমিক সম্পর্কে বললাম। এই শততমিকে 30-এর নিচে হলো নিম্ন শক্তি, 31 থেকে 200 হলো মধ্যম শক্তি, এবং 201 থেকে এম যেগুলো আছে 1M, 10M, 50M, সিএম, সেগুলো হলো উচ্চ শক্তি। এবং নিয়মের কথাও বলেছি যে নিম্ন শক্তি ঘন ঘন প্রয়োগ করা যাবে, মধ্যম শক্তি মধ্য পর্যায়ে ব্যবহার করা যাবে, মানে মধ্যম বিরতিতে। নিম্ন শক্তি যেমন আধা ঘন্টা 1 ঘন্টা পরপর করা যেতে পারে, মধ্যম শক্তি দিনে 2 বার বা 3 বার, এরকম 3-4 দিন, মানে যে পর্যন্ত আরোগ্য দিকে যায়। আমাদের তো ডাক্তার হানিম্যানের নির্দেশনা রয়েছে, যখনই আরোগ্য দেখবেন তখনই ওষুধ দেবেন, অথবা যখনই আপনি তার একটা বৃদ্ধি দেখবেন তখনই ওষুধ পাবেন। তো এই অবস্থায় আমরা ওইভাবেই প্রয়োগ করব। আর ক্রনিকের বেলা তো বলেছি যে দীর্ঘ বিরতিতে, সেটা 15 দিন একবার, 2 মাস বিরতিতে একটা করে। ধন্যবাদ। আমার আরেকজন ডাক্তার তফিউল ইসলাম ইন্ডিয়া থেকে, উনি আমাদের প্রতিটি প্রোগ্রামে উপস্থিত থাকে। স্যার উনি একটি প্রশ্ন করেছেন, বেলেডোনা, হায়োসিয়ামাস এবং স্ট্রেমোনিয়ামের তুলনামূলক আলোচনা করলে উপকৃত হবে স্যার। এটা ডাক্তার ন্যাসের বইতে তিনি বোধহয় পড়েছেন, সেখান থেকে বলছেন। যাই হোক, তো ব্যাপারটা হলো যে বেলেডোনা, আমি কিন্তু বলেছিলাম যে মানসিক লক্ষণের ওষুধ 3টা, সেটা হলো হায়াসিয়ামাস, স্ট্যামোনিয়াম এবং ইগনেশিয়াম। কিন্তু আবার এই উন্মাদ লক্ষণে আবার 3টা ওষুধ আছে, সেটা হলো বেলেডোনা, হায়াসিয়ামাস, স্ট্যামোনিয়াম। সেখানে খুবই প্রচন্ড ধরনের যাদের উন্মাদনার লক্ষণ, সেক্ষেত্রে বেলেডোনা ব্যবহার। আবার মধ্যম ধরনের যারা, তাদের ক্ষেত্রে হায়াসিয়ামাস ব্যবহার। আর একটু নিম্ন বা একটু হালকা মেজাজে যারা আর কি, মৃদু মেজাজে যারা উন্মাদ, তাদের ক্ষেত্রে স্ট্যামোনিয়াম ব্যবহার। লক্ষণগুলো সেম। প্রচন্ডটায় বেলেডোনা, মধ্যমায় হায়াসিয়ামাস, এবং যেখানে এটা একটু হালকা সেখানে স্ট্যামোনিয়াম ব্যবহার। মোটামুটি এই হলো পার্থক্য। ধন্যবাদ স্যার। আমাদের মোতালেব ভাই কোনো প্রশ্ন করে নাই, শুধু শেয়ার করছেন।
তারপরে আবারও তফিউল ইসলাম শেয়ার করেছেন, লেকেসিস ও হায়োসিয়ামাসের তুলনামূলক আলোচনা করলে উপকৃত হবে। লেকেসি এবং হায়াসিয়ামাসের তুলনা হচ্ছে সন্দেহ প্রবণতার দিক থেকে। লেকেসি সন্দেহ প্রবণ, হায়াসিয়ামাস সন্দেহ প্রবণ। আবার প্রয়োগ ক্ষেত্র বা পছন্দের জায়গা লেকেসিস বাম দিক, আবার বাম থেকে ডানে, কিন্তু হায়াসিয়ামাস সকল দিক। এই হলো তাদের আক্রমণ করার জায়গা। আর ওই যে বলেছে সন্দেহ প্রবণতা, লেকেসিসও সন্দেহ প্রবণ, হায়াসিয়ামাসও সন্দেহ প্রবণ। এর যে উৎসের দিক থেকে লেকেসিস সর্পবিষ থেকে, হায়াসিয়ামাস উদ্ভিদ বিষ থেকে। এই হলো তাদের তফাৎ। আশা করি আপনি জবাব পেয়েছেন। স্যার আইরিন ধন্যবাদ। বিবিধর স্যার আবারও ধন্যবাদ জানিয়েছেন, স্যারকে আবারও ধন্যবাদ। স্যার মোটামুটি আমাদের যারা প্রশ্ন করেছিলেন প্রশ্নকর্তাদের প্রশ্নের উত্তর মোটামুটি শেষ হয়ে গেছে। তো স্যার আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি আমরা। আমাদের দর্শকদের উদ্দেশ্যে স্যার বরাবরের মতো আপনাদেরকে কাছে আরেকটি অনুরোধ করব, দর্শকের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন স্যার। স্যার এরপরে আমরা দর্শকদের মধ্যে আজকে যারা সালাম জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন, প্রশ্ন করেছেন, প্রথমে তাদেরকে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাই এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞতাও জানাই যত তারা অংশগ্রহণ করেছে। আর বিবিধর সাহেব দুইবার ধন্যবাদ জানানোর কারণে আমি আশা করব দ্বিতীয়বার ধন্যবাদ জানানোটা হলো যে আমরা তাকে যেটা আশা করি সেটা সামনে হয়তো তিনি পূরণ করবেন, এই জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন, এটা আমি আশা করি। এই জন্য তার কাছে আশা থাকবে যে আগামী অনুষ্ঠানগুলোতে তিনি একটু আমরা যাই বলি না কেন সেটাই হয় পর্যালোচনা করে, না সেখানে কিছু যোগ করবে অথবা প্রশ্ন করবে, এগুলো তার কাছে আমরা আশা করি। আর দর্শকদের উদ্দেশ্যে তো বললামই, যারা একেবারে সরাসরি অংশগ্রহণ করলেন এবং যারা আজকে অংশগ্রহণ করেছেন কিন্তু কোনো তাদের প্রতিক্রিয়া প্রকাশ করেন না, তাদেরকেও ধন্যবাদ জানাই, তাদেরকেও কৃতজ্ঞতা জানাই যে অন্তত তারা তো যুক্ত হয়েছে এবং আশা করব তারা আরো তাদের বন্ধু বান্ধবদেরকেও এরপরে অনুষ্ঠানগুলোতে যুক্ত করবেন। আর হায়াসিয়ামাস সম্পর্কে তো বললাম এতক্ষণ অনেক কথা, তাই না? এই হায়াসিয়ামাসের রোগী আমাদের এলাকায় আমাদের আশেপাশে অনেক আছে, কিন্তু এই রোগীগুলিকে আমরা খুব বাজে ধরনের চিকিৎসা দিই, বাজে চিকিৎসার ব্যবস্থা করি। আর এখন তো আমাদের দেশে মানে শহরের কোনায় কোনায় হয়ে গেছে উন্মাদ চিকিৎসালয়। আসলে এগুলো তো চিকিৎসালয় না, আপনারা কিছুদিন আগে পত্রিকায় বা টিভিতে দেখেছেন যে সেখানে তারা রোগীকে পিটিয়ে মেরে ফেলেছে। এই সমস্ত চিকিৎসার নামে যে জুলুম হচ্ছে বা অপকর্ম হচ্ছে, ওইগুলো না করে যদি হোমিওপ্যাথি ডাক্তারদের কাছে যান তাহলে একটা ভালো চিকিৎসা হতে পারে, লক্ষণ ভিত্তিক চিকিৎসা করে এবং আরামের সাথে রোগীকে আরোগ্যের ব্যবস্থা করা যেতে পারে। তাই সকলের কাছে অনুরোধ থাকবে যে আপনারা অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের কাছ থেকে আপনাদের সকল রোগীর চিকিৎসা নেবেন। বিবিধর সাহেব একটা কথা লিখেছেন যে হায়াসিয়ামাস আমার জনৈক রোগী রাতে ব্যবহার করলে প্রচন্ড ক্ষেপে গিয়েছিল, রোগী যে তাকে রাতে বেঁধে রাখতে হয়েছিল, এতই ক্ষেপে গেছে তাকে বেঁধে রাখতে হয়েছিল। তো যাই হোক, হয়তো সেখানে ঔষধের সাদৃশ্যের সমস্যা হতে পারে বা ঔষধের শক্তি সমস্যা হতে পারে, এই একটা। আর আমরা তো বলেছি যে এর বৃদ্ধি হয় সন্ধ্যায় এবং রাতে, এই জন্য তো ডাক্তার হেলমেট বলেছেন যে বৃদ্ধিকালে ওষুধ ব্যবহার বেলায় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। হায়াসিয়ামাসের বৃদ্ধি কিন্তু সন্ধ্যা এবং রাত্রে আছে, এই জিনিসটা একটু খেয়াল রেখেই আমাদেরকে ব্যবহার করতে হবে। আশা করি বিবিধর সাহেব তার প্রশ্নের জবাব পেয়েছেন। ধন্যবাদ।
স্যার ধন্যবাদ স্যার, আপনাকেও আমাদের দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনুষ্ঠানটি এখানে শেষ করতে যাচ্ছি। আর আপনাদের কাছে একটি ইনফরমেশন দিয়ে যাচ্ছি শেষ করার আগে, যে প্রতি শুক্রবার রাত 9টার সময় ডিজিটাল হোমিওপ্যাথি বাংলাদেশ পেজ থেকে প্রচারিত হয় কম্পিউটারাইজ রেপারেটরি লার্নিং। আপনারা সকলে সেখানে আমন্ত্রিত, এবং সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।